So dear HSC 26, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। ওয়েলকাম টু ইনফিনিটি। So you are a infinity chaser and welcome to infinity once again. সামনেই তোমাদের one of the most important exam of your life, that is HSC ভর্তি পরীক্ষা। এবং তোমাদের HSC ভর্তি পরীক্ষার গড়ে হয়তো সর্বোচ্চ 100 দিন তোমরা পাবা কিনা আই ডাউট, হয়তো 80 90 কিংবা 100 দিন রয়েছে। তো লাস্ট 100 দিনে যেভাবে তুমি পড়াশোনা করলে একটা গোল্ডেন এ প্লাস চিনিয়ে আনতে পারবা, এবং গোল্ডেন এ প্লাস যাদের টার্গেট বা ন্যূনতম পক্ষে এ প্লাস যাদের টার্গেট, সেই এ প্লাস বা গোল্ডেন এ প্লাস মেইনটেইন করার জন্য লাস্ট 80 থেকে 100 দিনে তোমার যে প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, এবং আমি আমার লাইফে কিভাবে পড়াশোনা করে লাস্ট 2 মাস বা 3 মাস আলটিমেট একটা প্রিপারেশন নিয়ে এসএসসি এবং এইচএসসি দুই জায়গাতেই গোল্ডেন এ প্লাস এবং বোর্ডে র্যাঙ্ক করেছিলাম, সেই সিক্রেটগুলো তোমাদের সাথে শেয়ার করব। লাস্ট 80 থেকে 100 দিন তুমি যদি এই জিনিসগুলো পারফেক্ট ভাবে মেইনটেইন করতে পারো, তাহলেই তুমি অ্যাজ এ এইচএসসি 26 স্টুডেন্ট তুমি বোর্ডে ভালো একটা রেজাল্ট করে আসতে পারবা। ইট ডাজন্ট ম্যাটার সেটা কি শুধু এ প্লাস নাকি গোল্ডেন এ প্লাস। সো ওয়েলকাম ওয়ান্স अगेन। ওকে, সো ফার্স্ট অফ অল তোমাকে যে জিনিসটা করতে হবে, সো গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য আমাদের যে টপ 10 হ্যাকস আছে, এই 10টা হ্যাকস সম্পর্কে আমি আলোচনা করব। প্রত্যেকটাই মনোযোগ দিয়ে তোমরা শুনবা বা প্রত্যেকটাই বাবা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। ওকে, সো ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে, টাইপ ভিত্তিক হচ্ছে আমাদেরকে ম্যাথ করতে হবে। বইয়ের প্রতিটা অঙ্ক না করে প্রতিটা নিয়মের একটি করে মাস্টার ম্যাথ সমাধান করে রিভিশনের সময়টা বাঁচাইতে হবে। ইয়েস, অনেকেই এখন যেটা করতেছো যে তোমরা ম্যাথ এবং ফিজিক্স যখন রিভিশন করতেছো, বোকার মতো এক টাইপের 5-6টা করে ম্যাথ করতেছো। সো এই বোকামিটা করা যাবে না। এই বোকামিটা কেন করা যাবে না? বিকজ তোমার হাতে সময় খুবই লিমিটেড। আগে একাডেমিকে তুমি যখন একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার এক মাসে পড়তা, একটা চ্যাপ্টার সুন্দরভাবে কমপ্লিট করার জন্য 10টা 12টা 15টা করে ক্লাস করতা, এখন তোমাকে মাত্র 2টা ক্লাস বা 2 দিনের মধ্যে একটা করে চ্যাপ্টার শেষ করতে হবে। তুমি ভালো করে যদি ক্যালকুলেট করো, তুমি অ্যাকচুয়ালি বর্তমানে এট দ্য মোমেন্ট একটা চ্যাপ্টার শেষ করার জন্য তুমি আসলে 2 দিন সময় পাবা না। একটা চ্যাপ্টার তোমাকে একদিনই শেষ করতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার সংখ্যা যদি গোনো, তুমি দেখবা তোমার এইচএসসি ভর্তি পরীক্ষার যতদিন বাকি আছে তার থেকে চ্যাপ্টার বেশি আছে। তার মানে প্রতিদিন যে একটা করে চ্যাপ্টার তুমি পড়বা, সেই সুযোগ তোমার কাছে নাই। এই জন্য তোমাকে যেটা করতে হবে যে প্রতিটা টপিক থেকে একটা করে মাস্টার ম্যাথ করতে হবে। এখন মাস্টার ম্যাথ বলতে আমি কি বোঝাচ্ছি, মনে করো বৃত্তের একটা বৃত্ত 3টা বিন্দু দিয়ে যায়, ঠিক আছে? 3টা বিন্দু দিয়ে অতিক্রমকারী বৃত্তের যে সমীকরণ আছে সেটা তোমাকে বের করতে হবে। তো তুমি একটা ম্যাথ চুজ করো, যেই ম্যাথটা করলে তোমার সেম টাইপের বাকি ম্যাথগুলো করা হয়ে যাবে। তুমি বৃত্ত এবং স্পর্শক রিলেটেড স্পর্শকের এমন একটা মাস্টার ম্যাথ সিলেক্ট করো, যেই ম্যাথটা করলে আলটিমেটলি তোমার ওই টাইপের সমস্ত ম্যাথ হয়ে যায়। এবং রাস্তার যে ব্যাংকিং গুলো আছে, লেটস সে উদাহরণ হিসেবে বলতেছি, এটা tan θ ইজ ইকুয়াল v স্কয়ার ভাগ rg ইজ ইকুয়াল h ভাগ d, এই টাইপের এমন একটা ম্যাথ তুমি উঠাও যেখানে রাস্তার ব্যাংকিং থাকলে কি হবে, ব্যাংকিং না থাকলে কি হবে, রাস্তার প্রশ্ন কি হবে, রাস্তার উচ্চতা কি হবে, বোর্ড প্রশ্ন ভালো করে অ্যানালাইসিস করো। বোর্ড প্রশ্নে এই টপিকের সবথেকে ইম্পর্টেন্ট যে ম্যাথটা আছে, সেই ম্যাথটা কনসেপ্ট সহ ভালো করে তুমি বোঝো, তাহলে ওই বোর্ডে অনুরূপ যে বাকি 5টা 10টা ম্যাথ আছে, ওই ম্যাথগুলো তুমি এমনিতেই পারবা। অর্থাৎ এখন 100টা ম্যাথ না করে ম্যাথ প্রতি অধ্যায়ে তুমি করো 20টা, বাট ওই 20টা ম্যাথ তোমাকে এমন ভাবে সিলেক্ট করতে হবে যেগুলো মাস্টার ম্যাথ, অর্থাৎ যেই ম্যাথগুলো করলে ওই টপিকের আর কিছু বাকি থাকে না। হ্যাঁ, কিছু কিছু প্রশ্ন থাকে দুর্বল প্রশ্ন, রাস্তার ব্যাংকিং থেকে প্রশ্ন আসে ঠিকই, বাট ওই কনসেপ্টটা আসলে মানে ভ্যাস্ট না, ওই কনসেপ্টের বাইরেও প্রশ্ন আসতে পারে। তাহলে সবথেকে ইম্পর্টেন্ট, সবথেকে তোমার ডেটা যুক্ত যে প্রবলেমটা আছে, ওই প্রবলেমটা তোমাকে বোর্ডের প্রশ্ন থেকে সিলেক্ট করে সলভ করতে হবে। লাস্ট টাইমে তুমি বোর্ডের প্রশ্ন বেশি বেশি অ্যানালাইসিস করো, বই থেকে ম্যাথ সলভ করার সময় এটা না, তুমি বোর্ডের প্রশ্ন ভালোভাবে টাইপ ভিত্তিক অ্যানালাইসিস করে পড়ো, তাহলে তুমি আলটিমেটলি একটা গুড রেজাল্ট করতে পারবা। ওকে, ঠিক আছে। এবার আমাদের 2 নাম্বার পয়েন্ট যেটা আছে, সেটা হচ্ছে টাইম বক্সিং। প্রতিটা সৃজনশীলের জন্য মাত্র 21 থেকে 20 মিনিট বরাদ্দ রাখা, ঘড়ি ধরে মডেল টেস্ট দিয়ে এই গতি অর্জন করা। আমি আমার অফলাইন ব্যাচে বাচ্চাদের যেটা করতেছি বাবা, যে প্রতি উইকেই একটা বা 2টা করে এক্সাম আমি নিচ্ছি। যেই সাবজেক্টের যেই অধ্যায়টা আমি 2টা ক্লাস নিলাম, তৃতীয় দিন সেটার পরীক্ষা থাকতেছে, এবং আমি ওদেরকে 20 মিনিট করে টাইম কিন্তু দিচ্ছি। এখন অনেকেই বলতে পারো যে স্যার, আমাদের যেই সায়েন্সের সাবজেক্টগুলো আছে বা গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে, ওইগুলোতে আমরা মোটামুটি 25 থেকে 30 মিনিট টাইম পাবো। অ্যাকচুয়ালি বাবা, পরীক্ষার হলে 30 মিনিট এবং বাইরের পরীক্ষা 30 মিনিট কখনোই সেম না। এক্সাম হলে তুমি অনেক বেশি নার্ভাস থাকবে, এক্সাম হলে অনেক চিন্তা ভাবনা তোমার মাথায় আসবে। সো ওই 30 মিনিট আর এখন যে তুমি কোচিং এ বা বিভিন্ন প্রাইভেট ব্যাচে যে এক্সামগুলো তুমি দিবা বা বাসায় বসে সেলফ যে এক্সামগুলো তুমি দিবা, ওই টাইমের সাথে এক্সাম হলের টাইম কখনোই মিলবে না। ওই টাইম, ওই 30 মিনিট সম্পূর্ণ আলাদা, এই 30 মিনিট সম্পূর্ণ আলাদা। তুমি এখন থেকে যদি 20-22 মিনিট বা 25 মিনিটের মধ্যে সৃজনশীল সলভ করা প্র্যাকটিস না করো, এক্সাম হলে তুমি কখনোই 30 মিনিটে পারফেক্টলি লিখবে না। অর্থাৎ এক্সাম হলে যে টাইমটা তুমি পাবা, তাতে কম টাইমে তোমাকে এখন প্র্যাকটিস করতে হবে। ওকে, এবার যদি আমরা 3 নাম্বার পয়েন্টে আসি, এরর ডায়েরি। একটা এরর ডায়েরি তোমাকে মেক করতে হবে। মডেল টেস্টে যেসব ভুল, এমসিকিউ বা ম্যাথ তুমি ভুল করতেছো, সেগুলো আলাদা খাতায় একটা নোট করে তুমি রাখবা, যাতে সেম ভুল বা একই ভুল তুমি বোর্ডে না করো। অর্থাৎ তুমি মনে করো যে এখন থেকে লাস্ট 2 মাস বা 3 মাসে মোট 50টা বা 60টা মডেল টেস্ট বা 60টা উইকলি বা ডেইলি এক্সাম তুমি দিলা। এই এক্সাম গুলাতে যেই সাবজেক্টে যেই কনসেপ্টের ম্যাথটা তুমি ভুল করলা, বা যেই বোর্ডের ম্যাথটা তুমি ভুল করলা, বা যেই টাইপ বা যেই থিওরির ম্যাথটা তুমি ভুল করলা, এই থিওরিটা ম্যাথটা তুমি একটা খাতা আজকেই বানাও, একটা ডায়েরি তুমি বানাও, একটা পেজ দিয়ে একটা খাতার মতো তুমি প্রয়োজনে বানাও, সেইখানে ওই টপিকটা, ওই কনসেপ্টটা তুমি লিখে রাখো, যাতে এই কনসেপ্টটা নিয়ে তুমি সামনে কাজ করে বোর্ড পরীক্ষা যদি সেম কনসেপ্টে সেম ম্যাথটা আসে, ওটা তোমার ভুল না হয়। এখন থেকে তুমি খাতাটা মেইনটেইন করো, তাহলে 2 মাস পরে দেখবা যে এমন একটা খাতা তোমার কাছে আছে, যেই খাতা লাস্ট 2 মাসে বা লাস্ট 3 মাসে বা লাস্ট যেই সময়টা তোমার কাছে আছে, যেই ভুলগুলো তুমি করেছিলা বা যেই ভুলগুলো তোমার হয়েছিল, সেগুলো তুমি একটা জায়গাতে সুন্দর মতো পেয়ে যাচ্ছ। আর মনে রাখবা, যেই জিনিসটা একটা স্টুডেন্ট কিছুদিন আগে ভুল করে এবং এটা নিয়ে সে কাজ করে, এক্সামে ওই জিনিসটা যখন আরেকবার আসে, সেইটা আরেকবার ভুল হওয়ার চান্স অনেক বেশি কমে যায়।
ঠিক আছে, এবার আসো আমরা আমাদের টাইপ হচ্ছে 4 নিয়ে কথা বলি বা সিক্রেট 4 নিয়ে কথা বলি। তোমাকে এখন থেকে একটা ফর্মুলা শিট বানাইতে হবে। ফিজিক্স এবং ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারের সব সূত্র একটা পাতায় তোমাকে নিয়ে আসতে হবে এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার করে তোমাকে চোখ বুলাইতে হবে। তার থেকে ভালো হয় তোমার যে পড়ার টেবিল আছে, এটা যদি তোমার পড়ার টেবিল হয়, পড়ার টেবিলের উপরে তুমি এইভাবে একটা একটা করে পেজ বা হচ্ছে তোমার স্টিকি নোটস নিয়ে ইম্পর্টেন্ট সূত্রগুলা, ইম্পর্টেন্ট থিওরিগুলা, ইম্পর্টেন্ট লাইনগুলা যেগুলো তুমি ভুল করছো, সেই সূত্রগুলা, ফর্মুলাগুলো, স্পেশাল ফরম্যাটগুলা তুমি লিখে রাখো। এগুলা লাস্ট 2 মাস তুমি দেখতে 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 একটা টাইমে পরীক্ষার হলে তুমি sin c - sin d cos c - cos d বা sin 2 θ = sin θ cos θ 1 - cos θ = হচ্ছে 2 cos θ / 2, এই ফর্মুলাগুলা এই টাইপের ফর্মুলাগুলা যদি তুমি বারবার দেখতে 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 পরীক্ষার হলে ভুলে গেলেও যখন চোখ বন্ধ করবা তোমার মেমোরির ব্রেইনের ক্যাশে যাতে ওই ছবিটা ভেসে ওঠে, ওই চিত্রটা যখন তোমার চোখে ভেসে উঠবে, আমি যখন চোখ বন্ধ করি আমি ডিফারেন্সিয়েশনের সমস্ত সূত্র দেখতে পাচ্ছি, চোখ বন্ধ করে আমি ইন্টিগ্রেশনের সমস্ত সূত্র দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? আমি আমার রুমে যখন এই এইচএসসি প্রিপারেশন নিচ্ছিলাম, আমার পুরো রুমে পুরো দেয়ালে ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রির ইম্পর্টেন্ট বিক্রিয়া, ইম্পর্টেন্ট ফর্মুলা, ইম্পর্টেন্ট ফরম্যাট সব লাগানো থাকতো। আমি যখন পড়াশোনা নাও করতাম, ভুল করেও যদি আমি একবার তাকাইতাম, এটা দেখতে 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 লাস্ট 1.5 বছর আমার সমস্ত সূত্র মাথার মধ্যে সেট হয়ে গেছিল এবং আমি এই কাজটা একদম ইন্টার ফার্স্ট ইয়ার থেকে মেইনটেইন করেছিলাম। সো কেউ যদি করে থাকো সে তো অনেক ভালো কাজ করেছো, কেউ করে না থাকলে অন্তত লাস্ট 2 মাস বা 2.5 মাসের জন্য কাজটা করো। ওকে, এবার আসো 5 নাম্বার, আমাদের এমসিকিউ যে অ্যাকুরেসি আছে, আমরা অনেক বোকাই আছে এইচএসসি টাইমে খালি সৃজনশীল সলভ করি, এমসিকিউ নিয়ে কাজ করি না। তো তোমাকে এমসিকিউ তে মোটামুটি ভাবে 25 এ 23 বা অন্তত পক্ষে 25 এ 20-22 পাওয়ারের টার্গেট সেট করতে হবে। এইজন্য গত 5 বছরের বোর্ডের যত প্রশ্ন আছে সেগুলো তোমাকে সমাধান করতে হবে। পাশাপাশি তোমাকে ক্যালকুলেটর হ্যাক শিখতে হবে। কারণ অনেকেই বলবে স্যার ক্যালকুলেটর হ্যাকস কি? ক্যালকুলেটর হ্যাকস হচ্ছে এমন একটা জিনিস যে কোনো ম্যাথ তুমি পারো না, কোনো এমসিকিউ তুমি পারো না, ক্যালকুলেটর তোমাকে সেই ম্যাথ এসে করে দিবে। অনেকে বলবে স্যার ক্যালকুলেটর কি রোবট? না, ক্যালকুলেটর কোনো রোবট না। তুমি ক্যালকুলেটরের মাধ্যমে অ্যাজাম্পশন মেথড অ্যাপ্লাই করে ম্যাথ করা যদি শিখতে চাও বা সেইটা যদি তুমি একবার শিখে ফেলো, তুমি যে এমসিকিউ পারো না, যে এমসিকিউ তুমি কোনো শোনো নাই, যে এমসিকিউ তোমার কমন না, সেগুলো তুমি করতে পারো। বলতে পারো ক্যালকুলেটর হ্যাকস কই পাবো? জাস্ট গো টু ইউটিউব এন্ড সার্চ ইনফিনিটি। তুমি আমাদের ইনফিনিটি চ্যানেল বা যেই চ্যানেলে এই যে ভিডিও তুমি এখন দেখছো, এই চ্যানেলে অলরেডি আমি ক্যালকুলেটর হ্যাকস এর প্লেলিস্ট বানিয়ে রেখেছি, যেখানে ম্যাথের প্রত্যেকটা অধ্যায়ের ম্যাথগুলা না পারলেও কিভাবে ক্যালকুলেটর হেল্প নিয়ে তুমি খুব শর্টেস্ট টাইমের মধ্যে করতে পারবা, সবকিছু আমি তোমাকে শিখিয়ে দিয়েছি। এবং ম্যাথের ক্ষেত্রে স্পেশালি তোমাদের যেটা হয় যে 25টা ম্যাথ থাকে, তুমি 25 মিনিটে 25টা ম্যাথ পড়তেই পারো না, তুমি প্রশ্নই করতে পারো না, সলভ করতে দূরে থাক। এইটা নিয়ে তুমি যদি কাজ করতে চাও, ডেইলি তোমাকে একটা করে তুমি দেখবা, তুমি যদি কেতাব স্যারের বই পড়ো বা তুমি যদি অক্ষরপত্রের বই পড়ো, অসীম কুমার শাহ স্যারের বইটা পড়ো, প্রত্যেকটা ম্যাথের চ্যাপ্টারের লাস্টে 200-300 করে এমসিকিউ দেওয়া আছে। ডেইলি 50টা করে এমসিকিউ এক্সাম তুমি দিয়ে ফেলো। এখন থেকে যদি এমসিকিউ এক্সাম দেওয়ার প্র্যাকটিস তুমি না করো, দেখবা মেইন এক্সামে 25 এর মধ্যে 15-16 পায়ে বসে আছো। আর আমি একটু বলে দেই, যারা এমসিকিউ তে 25 এর মধ্যে 18 বা 20 এর কম পাবে, তাদের এ প্লাস পাওয়ার চান্স অনেক 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 বেশি কম। কারণ রিসার্চ বলে যে যারা প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস তথা গোল্ডেন পেয়েছে, তাদের প্রত্যেকটা সাবজেক্টেই এমসিকিউর মার্ক 20-22 এরকম ছিল। অর্থাৎ 18-20 এর নিচে কেউ যদি এমসিকিউ তে পায়, তার সিকিউ তে 40-42 এর উপরে পাওয়ার চান্স অনেক কম। এবং মোট মার্কটা তুমি যোগ করো এবং মোট মার্কটা 75-76-78 হয়ে যাচ্ছে। এই জন্য এখন থেকে এমসিকিউ তে তুমি অ্যাকুরেসি নিয়ে আসো। এমসিকিউ তে তুমি এখন থেকেই প্র্যাকটিস করো যাতে 25-এ 18, 20 বা 22 তুমি পেতে পারো। এটার জন্য আমাদের ইনফিনিটি চ্যানেলে চলে যাই, ক্যালকুলেটর হ্যাকস তুমি দেখতে পারো। ওকে, এবার আসলে আমাদের যেটা করতে হবে, লেভেলিং এবং প্রেজেন্টেশন। বায়োলজির চিত্র এবং কেমিস্ট্রির বিক্রিয়াগুলো খুব সুন্দর এবং স্পষ্ট করে উপস্থাপন করা। মনে রাখবা, বায়োলজির ক্ষেত্রে 2টা ট্রিক ফলো করলে তুমি অবশ্যই অনেক ভালো করবে। এবং যেই ট্রিক অ্যাপ্লাই করে বায়োলজিতে আমি এসএসসি তে 98 এবং এইচএসসি তে 96 পেয়েছিলাম। মনে রাখবা, বায়োলজির যেই প্রশ্নগুলো মুখস্থ নির্ভর, যেগুলো হচ্ছে গদ বাঁধা গল্পের মতো লিখতে হয়, সেগুলো গল্পের মতো না লিখে তোমাকে কি করতে হবে? পয়েন্ট আকারে লিখতে হবে, পয়েন্ট আকারে লিখতে হবে। লেটসে তোমাকে প্লাস্টিকের কাজ বলেছে, তোমাকে হচ্ছে লেটসে কি বলবো, তোমাকে বলেছে যে ছত্রাক এবং শৈবালের মধ্যে পার্থক্য লিখতে, তোমাকে বলেছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের একটা তুলনামূলক আলোচনা করতে। এগুলা বোকার মতো তুমি গদ বাঁধা গল্প বা প্যারাগ্রাফের মতো না লিখে এখানে পয়েন্ট তুমি দাও। মনে রাখবা, তোমার 2 মার্কের যদি বা ক্ষতে যদি প্রশ্ন আসে, তুমি সেখানে অলওয়েজ 3টা পয়েন্ট দিবা, 2টা পয়েন্ট দিবা, একটা এক্সাম্পল দিবা। তোমার গতে যদি কিছু আসে, সেখানে তুমি চেষ্টা করবা 6টা পয়েন্ট লেখার জন্য। এবং ঘতে তোমার যদি কোনো প্রশ্ন আসে, তুমি চেষ্টা করবা 8 থেকে 10টা পয়েন্ট লেখার জন্য। ইভেন তোমার যদি কোনো প্রশ্নে জোর করেও তুমি 8টা বা 10টা পয়েন্ট বানাতে পারছো না, তুমি পয়েন্ট আকারে লিখলে দেখতে পাচ্ছ 5টা হচ্ছে, তুমি একটা পয়েন্টকে ভেঙে 2টা বানায় ফেলো। অর্থাৎ তুমি টিচারকে ম্যানিপুলেট করবে। একটা টিচার যখন দেখবে যে 3 মার্কের একটা প্রশ্ন একটা বাচ্চা 6টা পয়েন্ট লিখছে, ঘ মার্কের একটা প্রশ্ন একটা বাচ্চা 8টা পয়েন্ট লিখছে, আবার একটা চিত্র এঁকে দিছে, সে মানে বাধ্য হবে তোমার ওইখানে বেশি নাম্বার দিতে। সে 9 এর নিচে একটা সৃজনশীল তোমাকে না দিয়েই পারবে না, 10 এর মধ্যে 9 দিতে সে বাধ্য হবে। আর তুমি ওই সেম সৃজনশীলটাই লিখছো, বাট বোকার মতো পয়েন্ট আকারে না লিখে গদ বাঁধা গল্প লিখছো, এবার 10 এর মধ্যে 7, সর্বোচ্চ হাতের লেখা সুন্দর হলে 8 তুমি পাচ্ছ। তো যদি চালাক হও, এই কাজটা তুমি করবা। এবং বায়োলজিতে চিত্র মাস্ট, যেখানে তোমার চিত্র চায় নাই, তোমাকে অবশ্যই জোর করে হইলে একটা চিত্র আঁকাই দিতে হবে। স্পেশালি ঘয়ের জন্য এটা মাস্ট। এবং পারলে গতেও সামটাইমস তোমার চিত্র দিতে হবে। কিছু কিছু প্রশ্নে তারা চিত্র চায়, চিত্র তো অলরেডি তারা চায়, বৃক্কের লম্বচ্ছেদ বলো বা তোমার মাঝে মাঝে ফুসফুসের যে গঠন আছে, এইসব চিত্রগুলো খুবই কমন। বোর্ডের প্রশ্ন ভালো করে অ্যানালাইসিস করবো। অলরেডি বায়োলজির একটা সাজেশন ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, যেখান থেকে তুমি পড়লে 100% কমন পাবা। সো তুমি কি করবা, যেখানে চিত্র চায় নাই সেখানে জোর করে তুমি চিত্রটা আঁকাই দিবা। এই চিত্রটা তোমাদের চারুকলার আর্টিস্টের মতো
অনেক বেশি রিয়েলিস্টিক হইতে হবে, অনেক বেশি সুন্দর হইতে হবে, ব্যাপারটা মোটে এরকম না। পেন্সিল দিয়ে 1 মিনিট থেকে 2 মিনিট সময় নিয়ে মোটামুটি ভাবে যাতে বোঝা যায় যে এটা একটা হার্ট সে এঁকেছে, কলম আঁকে নাই, এটা মোটামুটি ভাবে সে একটা পরিপাক তন্ত্রের ছবি এঁকেছে, এটা একটা বইয়ের ছবি সে আঁকে নাই, মানে মোটামুটি দেখে যাতে বোঝা যায় এরকম একটা চিত্র খুব দ্রুত সময়ের মধ্যে তোমাকে এঁকে দিতে হবে। এবং কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবে, স্পেশালি অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে যে নামীয় বিক্রিয়াগুলো আছে, ক্যানিজারো বিক্রিয়া, উডস বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, যত বিক্রিয়া আছে এগুলো সুন্দর করে লেবেলিং করে ডায়েরির মধ্যে বা নোট খাতার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবা, এগুলো পরীক্ষার আগে ভালো করে দেখে যাবা। ঠিক আছে, এবার আসেন আমাদের 7 নাম্বার পয়েন্ট, সেইটা হচ্ছে আমাদের রিটেন রিহার্সাল, অর্থাৎ শুধু চোখে দেখে রিভিশন নয়, কঠিন বিক্রিয়া এবং প্রমাণগুলো অন্তত খাতায় একবার লিখে প্র্যাকটিস করতে হবে। অনেকেই আমরা আছি প্রশ্ন ব্যাংকটা খুলে খালি চোখ দিয়ে পড়ে যায়, গ নাম্বার হ্যাঁ দেওয়া আছে ভরের বানাতো, হ্যাঁ দেওয়া আছে ওমেগার বানাতো, হ্যাঁ দেওয়া আছে জড়তার ভ্রামকের সূত্র, এটা বের করতে হবে না, এইভাবে না। যেগুলো ইজি সেগুলোর জন্য চোখ রিভিশনই যথেষ্ট, যেগুলো ইজি সেগুলোর জন্য চোখ রিভিশনই যথেষ্ট। আর যেই জিনিসগুলো কঠিন, যেই জিনিসগুলোতে ক্যালকুলেশন করতে গেলে তুমি আটকে যেতে পারো, যেটা সূত্রটা তোমার মনে নাও করতে পারে, বা ম্যাথমেটিক্সে যেই লাইনটা তুমি খাতায় না করলে পরীক্ষা হলে ভুলে যেতে পারো, সেইগুলো তোমাকে অবশ্যই খাতায় লিখে লিখে পড়তে হবে। বা এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা খাতায় লিখে লিখে পড়া। অনেকেরই অভ্যাস শুয়ে শুয়ে পড়ো, মানে লিখতে ভালো লাগে না, খাতার মধ্যে শুয়ে শুয়ে হচ্ছে পড়ো, খাতা নিবা কলম নিবা কষ্ট লাগে, বাট তুমি খাতায় লিখে লিখে পড়ার অভ্যাস না করো, অ্যাডমিশনে যাও তুমি বাস খাবা। ওকে, এরপরে আসো আমাদের পর্যাপ্ত পরিমাণে এখন থেকে শর্টকাট টেকনিক জানতে হবে। ক্যালকুলেটর ব্যবহার করে কিংবা ক্যালকুলেটর ব্যবহার না করে হাতে কলমে ক্যালকুলেশন শিখে কিভাবে ম্যাথ এবং এমসিকিউ খুব দ্রুত সময়ের মধ্যে সলভ করতে হয়, এই টেকনিক অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। তুমি যেটা করবা, আমাদের 2টা প্লেলিস্ট আছে, একটা হচ্ছে তোমার ক্যালকুলেটর হ্যাকস, এবং আরেকটা আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে বাবা হাতে কলমে ক্যালকুলেশন। তোমাকে এখন থেকেই এই 2টা প্লেলিস্ট ভালোভাবে দেখতে হবে। এই 2টা প্লেলিস্টে তুমি যদি বস হইতে পারো, নট অনলি এইচএসসি বাট অলসো অ্যাডমিশনের জন্য তুমি এক স্টেপ বা এক ধাপ তোমার বন্ধু থেকে আগিয়ে থাকবে। আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, আমাদের ইনফিনিটি যে এই 2টা প্লেলিস্ট বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট প্লেলিস্টস এর মধ্যেই হচ্ছে পড়ে। ওকে, এরপর আসো আমাদের উইক স্পটে ফোকাস দিতে হবে। ভয় পাওয়ার যে অধ্যায়গুলো আছে, সেটা হইতে পারে জৈব রসায়ন, সেটা হইতে পারে ক্যালকুলাস, এগুলাকে এড়িয়ে না যে আগে ভাগেই তোমাকে এগুলোর প্রতি মানে রিভিশন দিতে হবে, এখানে মনোযোগ দিতে হবে। মনে রাখবা এটা সত্যি কথা যে এইচএসসি তে তোমার চুজ করার অপশন আছে, তুমি 8টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন লাগাবা। তোমার যদি 10টা অধ্যায় থাকে, মোটামুটি ভাবে 8টা অধ্যায় বা 7টা অধ্যায় যে পূর্ণাঙ্গ দখল থাকে, তাও মোটামুটি ভাবে একটু জোড়াতালি দিয়ে A+ বের করে আনা সম্ভব। বাট অ্যাকচুয়ালি তুমি যদি এখান থেকে যে ক্যালকুলাস এবং জৈব রসায়ন তুমি স্কিপ করো, এগুলো স্কিপ করলে তুমি অ্যাডমিশনের যে অনেক বড় একটা প্রবলেমে তো পড়বাই, এবং এইচএসসি এর এমসিকিউ অংশে তুমি বাস খাবা। এমসিকিউ অংশে ভালো করার জন্য হইলেও এই যে এখনো যে টাইমটা তোমার আছে, সেই টাইমটা তুমি ইনভেস্ট করলে এই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে শেষ করা পসিবল। যাদের এই চ্যাপ্টার বা অন্যান্য কোনো চ্যাপ্টার, লেটস সে কারো ফিজিক্স এর ম্যাগনেটিজমের প্রবলেম, কারো হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানের প্রবলেম, যেই চ্যাপ্টারে তোমার প্রবলেম হোক, তুমি ইউটিউব থেকে ওয়ান শট লেকচার করে ফেলো। এই টাইমে অ্যাকচুয়ালি তুমি একটা চ্যাপ্টার যে লেটস সে তুমি একদম 1 মাস সময় নিয়ে করবা, সেই সুযোগ তোমার নাই। একটা চ্যাপ্টারের পেছনে তুমি হয়তো 2 থেকে 5 ঘন্টা সর্বোচ্চ টাইম দিতে পারবা, এবং এইটার জন্য ইউটিউবের ওয়ান শট গুলো হচ্ছে ওয়ান অফ দা ব্লেসিং। যার ক্লাস তোমার ভালো লাগে, যার ক্লাস কমপ্যাক্ট, যার ক্লাস করলে তোমার কনসেপ্ট স্বল্প সময়ের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, তার ক্লাসটা একটু করে ফেলবা। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কনসিস্টেন্সি মেকিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিনে অন্তত এই টাইমে 10 থেকে 12 ঘন্টা করে পড়ার একটা রুটিন তুমি মেইনটেইন করো, এবং শেষ 80, 90, 100 দিনে কোনো অফ ডে যাতে না রাখো। অনেকেই আছে মোটিভেশনাল ভিডিও দেখার পরে একদিন একদম 10 ঘন্টা 12 ঘন্টা পরে ফাটায় ফেলে, পরে 3 দিন আমার কোনো খবর নাই, আবার আরেকদিন যায় 8 ঘন্টা 10 ঘন্টা পরে 3 দিন আমার খবর নাই। এরকম না করে ডেইলি অন্তত পক্ষে তুমি বাসায় 5 থেকে 6 ঘন্টা এবং কোচিং এ মোটামুটি ভাবে ডেইলি বেসিসে 3 থেকে 4 ঘন্টা তুমি যদি ক্লাস করো, দেখবা মোর দেন ইনাফ। মোটামুটি ভাবে এইটা তুমি যদি মেইনটেইন করতে পারো, তুমি দেখো অলরেডি তোমার 10 ঘন্টা পড়াশোনা হয়ে যাচ্ছে। আর যারা আরো বেশি উদ্যমী, আরো 1 থেকে 2 ঘন্টা ডেইলি ম্যাথ এবং ফিজিক্স এর কিছু ম্যাথ ডেইলি হচ্ছে প্র্যাকটিস করবা। এবং তোমরা শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট যারা আছো, শুধুমাত্র পিসিএমবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতেই সারাদিন সময় না দিয়ে একটু ইবিআই ইংলিশ বাংলা আইসিটি দিকেও কনসেন্ট্রেট করো। যাদের টার্গেট গোল্ডেন এ প্লাস বা যাদের টার্গেট এ প্লাস, তাদের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, কারণ এগুলোতে খারাপ করলে তোমার ফোর্থ সাবজেক্ট কিন্তু এসে এত ব্যাকআপ দিতে পারবে না। আর ফোর্থ সাবজেক্টের দিকে সবথেকে বেশি নজর দাও। অনেকেরই ম্যাথ ফোর্থ সাবজেক্ট, অনেকে আরে ম্যাথ তো আমার ফোর্থ সাবজেক্ট, ম্যাথ তো না করলে হবে। বাপরে, এ প্লাসটা যখন মিস হবে, সেটা ব্যাকআপটা দেয় কে? ব্যাকআপটা ফোর্থ সাবজেক্টই দেয়। আর ফোর্থ সাবজেক্ট যদি এ প্লাস থাকে, সে মোটামুটি ভাবে বাকি 3টা সাবজেক্টে এ মাইনাস হইলেও ব্যাকআপ দিয়ে এ প্লাস বানায় ফেলে, বা একটাতে এ মাইনাস হইলেও ব্যাকআপ দিয়ে হচ্ছে বানায় ফেলে। মানে তোমার যদি ফোর্থ সাবজেক্টে এ প্লাস থাকে, তোমার কাছে এক্সট্রা 3 পয়েন্ট থাকবে। তুমি যদি 3টা সাবজেক্টে এ থাকে, সেটাও সে ব্যাকআপ দিতে পারবে। একটাতে এ, দুইটা তারপরে মনে করো একটাতে এ মাইনাস, ওইখানে 3 পয়েন্টের ঘাটতি আছে, সেটাও সে ব্যাকআপ দিতে পারবে। এই জন্য তোমার যারা ফোর্থ সাবজেক্ট আছে, ওইটাতে সবার আগে তোমাকে এ প্লাস এনশিওর করতে হবে। সো এই যে এইচএসসি 26 যেই 10টা পয়েন্ট আমি তোমাকে বললাম, এই 10টা পয়েন্ট যে বা যারা খুব সুন্দরভাবে মেইনটেইন করতে পারবা, আমার বিশ্বাস যে এইচএসসি তে গোল্ডেন এ প্লাস পাওয়া কঠিন কিছু না, খুব ইজিলি তুমি গোল্ডেন এ প্লাস অ্যাচিভ করতে পারবা। অলরেডি আমাদের এইচএসসি 26 এর জন্য বায়োলজি এবং আইসিটির সাজেশন ভিডিও, ফিজিক্স কেমিস্ট্রি মেথডের সাজেশন ভিডিও আমি তোমাদের টেস্ট পরীক্ষার আগে দিয়েছিলাম। এরকম যদি বোর্ডের জন্য তোমাদের সাজেশন ভিডিও লাগে,
আমাদের কমেন্ট বক্সে জানাবা। এইচএসসি 26 কে কোন কলেজ থেকে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছো প্রত্যেকে কমেন্ট করে জানাবা। প্রত্যেকের জন্য অনেক 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 বেশি শুভকামনা। আশা করবো লাস্ট 100 দিন, লাস্ট 90 দিন বা লাস্ট 80 দিন যেই সময়টাই তোমার কাছে আছে, এই টাইমে পারফেক্ট একটা ফাইনাল রিভিশন তুমি যদি দিতে পারো এবং পারফেক্ট একটা মডেল টেস্ট প্রোগ্রামের মধ্যে তুমি যদি থাকতে পারো, অবশ্যই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়ে খুবই পারফেক্ট একটা রেজাল্ট, সেটা গোল্ডেন A+ কিংবা A+ বা যেই কোনো একটা গ্রেড তুমি নিয়ে আসতে পারবা। সো প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা, প্রত্যেকের জন্য অনেক বেশি দোয়া থাকবে। দিস ওয়াজ ইনফিনিটি, ইনফিনিটি আজীবন তোমাদের সাথে থাকবে। তো প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ এন্ড থ্যাংক ইউ। সবাই অনেক বেশি ভালো থাকবা।